কারণ এগুলো ইন্টার রিলেটেড, একটা না বুঝলে অন্যটা বুঝবা না। তাহলে দেখো এখানে আপ টু পরীক্ষার জন্য হাইপার সেন্সিটিভিটি পর্যন্ত হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট। এরপরে আগের কারিকুলাম এখন যেগুলো দেওয়া আছে, ইমিউনো ডেফিসিয়েন্সি, ইমিউনোথেরাপি, হিউম্যান ইমিউনিটি, ট্রান্সপ্লান্ট, অটো ইমিউনিটি, এগুলো তোমাদের আগের কারিকুলামে ছিল না, তোমাদের কারিকুলামে এগুলো অ্যাড করা হয়েছে। সো কোয়েশ্চেন খুব একটা বেশি করা হয় না, কিন্তু আপ টু হাইপার সেন্সিটিভিটি পর্যন্ত সব জায়গা থেকে টাচ করা হয় পরীক্ষায়, ঠিক আছে? সো হাইপার সেন্সিটিভিটিটা আমরা একটু সময় নিয়ে শেষ করব, তারপরে বাকিটা 2টা ক্লাসে কমপ্লিট করে দেবো, ট্রান্সপ্লান্টেশন, অটো ইমিউনিটি ইত্যাদি। ওকে, সো আমরা যদি আমাদের পুরানো পড়ায় ফেরত আসি, প্রথমে যেটা হচ্ছে বেসিক কনসেপশন, গত ক্লাসে একটু আলোচনা হয়েছিল যে ইমিউন সিস্টেম কি। পরীক্ষা আমরা যেটা জিজ্ঞেস করি ক্লাসিফাই ইমিউনিটি, তোমরা এটা গত ক্লাসে বলছো যে ইননেট এবং অ্যাকুয়ার্ড। ইননেটের আরেকটা নাম হচ্ছে কি নন স্পেসিফিক, এবং অ্যাকুয়ার্ডের আরেকটা নাম হচ্ছে স্পেসিফিক। ওকে, তারপরে এই যে ইননেট এবং অ্যাকুয়ার্ড, এখানকে আমরা একটু ডিভাইড করছি, সেটা কি ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স। এটা কিন্তু একটা ক্লাসিফিকেশন না, জাস্ট ডিফেন্স অনুযায়ী ভাগ করা হয়েছে। সো ফার্স্ট এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে গিয়ে তোমার ইননেট ইমিউনিটি, আর থার্ড লাইন ডিফেন্স হচ্ছে গিয়ে অ্যাকুয়ার্ড ইমিউনিটি। সো থার্ড লাইন ডিফেন্সটা সব থেকে বেশি শক্তিশালী। ওকে, সো এখন ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন ডিফেন্স বলতে আমরা কি বুঝি? একটা মিনিট। জি স্যার, আমরা হ্যাঁ সবাই কি ইয়া আসলে তাই নাকি? আচ্ছা, ওকে। সো ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স এবং থার্ড লাইন ডিফেন্স বলতে আমরা কি বুঝি? সো আমাদের যে অ্যানাটমিক্যাল ব্যারিয়ারগুলো আছে, লাইক তোমার স্কিন, এবং আমি যদি আমার ওরাল ক্যাভিটির ভিতরের দিকে কি থাকে, মিউকাস মেমব্রেন থাকে, এই দুটো হচ্ছে তোমার ফিজিক্যাল ব্যারিয়ার। ওকে, এটাই হচ্ছে কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকে, এটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। চোখের পানি, ওকে, যেখানে লাইসোজাইম থাকে, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ওকে, দ্যাট মিনস এরা এই ফ্যাক্টরগুলো বডিকে মানে মাইক্রো অর্গানিজমকে বডির ভিতরে ঢুকতে দেবে না, দ্যাট মিনস ব্লাড স্ট্রিমের মধ্যে তারা অ্যাবজর্ব হতে দেবে না। ওকে, সো যে কোনো বেরিয়ার হচ্ছে গিয়ে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তো স্কিন কেটে গেল, তাহলে ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা তোমার আর কোনো সাপোর্ট বা প্রোটেকশন দিতে পারলো না, তাহলে পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। ওকে, তাহলে পরবর্তী যে কোয়েশ্চেনটা আসে, সেকেন্ড লাইন অফ ডিফেন্স কারা কারা করে? সেকেন্ড লাইন অফ ডিফেন্স কারা কারা করে? ওকে, সো ফার্স্ট লাইন অফ ডিফেন্স এগুলো হচ্ছে গিয়ে সব ফার্স্ট লাইন ডিফেন্স, যেগুলা মাইক্রো অর্গানিজমকে বডির ভিতরে ঢুকতেই দেবে না, মাইক্রো অর্গানিজমকে বডির ভিতরে ঢুকতেই দেবে না। ঠিক আছে, এই লিস্টটুকু লেন্স রিভিউ থেকে নেওয়া, এগুলো আমি তোমাদেরকে নোটে প্রোভাইড করছি। এবার আসো সেকেন্ড লাইন অফ ডিফেন্স, যে ফার্স্ট লাইন অফ ডিফেন্স ব্রেক হয়ে গেল, ঠিক আছে, এখন তোমাকে কে রক্ষা করবে? তোমার সেকেন্ড লাইন অফ ডিফেন্স তৈরি হয় কিছু সেল দিয়ে আর কিছু সলিউবল কম্পোনেন্ট দিয়ে, লাইক কমপ্লিমেন্ট সিস্টেম। ওকে, তারপরে কিছু কিছু কন্ডিশন আছে লাইক ফিভার। এই যে ফিভার, জ্বর, এটা কিন্তু তোমার একটা ইমিউন সিস্টেমের পোর্শন। ঠিক আছে, একটা মাইক্রো অর্গানিজমকে তুমি যদি একটা পানিকে বয়েল করো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, আমরা যে পানি ফুটায় পান করি, এখানে কি হয়, মাইক্রো অর্গানিজম গুলো ম্যাক্সিমাম 95% ডিস্ট্রয় হয়ে যায়। ওকে, সো মাইক্রো অর্গানিজম যদি তোমার শরীরে প্রবেশ করে, বডি কি করবে? বডি নিজেকে টেম্পারেচার বাড়ায় দেবে, কারণ ওই যে সিস্টেম একই, বেশি টেম্পারেচারে মাইক্রো অর্গানিজম সার্ভাইভ করতে পারে না বা গ্রোথটা ইনহিবিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে ফিভার তোমার জন্য ভালো, কিন্তু বেশি ফিভার আবার ওকে, সো দিস আর দ্য ফ্যাক্টর, এগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করছি ল্যান্স রিভিউ থেকে নেওয়া, যে কিছু কম্পোনেন্ট লাইক কমপ্লিমেন্ট সিস্টেম, কিছু সেল এবং কিছু কন্ডিশন অফ ডিফেন্স। ওকে, আচ্ছা, সো দিস আর দ্য কন্ডিশন, সেল,
কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এই ফ্যাক্টরগুলো তোমার সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে কাজ। ইমিউনিটি সেল কি জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য সেলস ইননেট ইমিউনিটি, হোয়াট আর দ্য সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো তুমি এখানে যে পিকচারটুকু দেখতেছো, এখানের মধ্যে শুধু একটা কথাই মনে রাখবা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল হচ্ছে, আর বাকি যতগুলো সেল তুমি চিনো সবগুলো হচ্ছে গিয়ে সেল। পরীক্ষার মধ্যে স্টুডেন্টরা এটা পারে না, খুব খারাপ লাগে। একটা কথাই মনে রাখতে হবে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেল হচ্ছে শুধু লিম্ফোসাইট, আর বাকি যতগুলো তুমি সেল দেখতেছো, ডাব্লিউবিসি যতগুলো সেল দেখতেছো সবগুলো হচ্ছে গিয়ে ইননেট ইমিউনিটি সেল। পরীক্ষায় আমরা এমনও কন্ডিশন পাই যে স্টুডেন্টরা ডাব্লিউবিসি সেল কি কি সেটা বলতে পারে না। ডাব্লিউবিসি সেল কি কি, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসোনোফিল, বেসোফিল, এই 5টা সেলের নাম বলতে পারে না। তাদের পরীক্ষা আমরা কি নেব, কন্ডিশনও দেখা যায়। সো এখন আমরা কি করলাম যে ইননেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি তাদের সেলগুলোকে ডিভাইড করে দিলাম, সি এন্ড বি লিম্ফোসাইট। এছাড়া যতগুলো সেল তুমি কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মাঝে মাঝে একটু ডিসকানেক্টেড হয়ে যায়, এখন কিছু রেডি হয়ে যাচ্ছে, হয়তো আর 10-12 দিন লাগবে আর কি, ওরা যেটা বললো আগে। তাহলে ভবিষ্যতে আর সমস্যা হবে না, আগামী 10-12 দিন একটু কষ্ট করতে হবে আর কি, আর কিছু উপায় নাই। ওকে ওকে, ধার করা ইন্টারনেট। তো আমি আবার স্ক্রিনে যাচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। পাওয়ার পয়েন্টটুকু দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সেল নিয়ে বললাম যে ইননেট ইমিউনিটি সেল এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেলগুলোকে আমরা চিনি, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে কি, ইননেট ইমিউনিটির ক্রাইটেরিয়া কি, অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্রাইটেরিয়া কি, অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে কিভাবে ক্লাসিফাই করি, ঠিক আছে। সো এই ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করছি, যে ইননেট ইমিউনিটির একটা ক্রাইটেরিয়া হচ্ছে তার কোনো মেমোরি নাই, কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্রাইটেরিয়া হচ্ছে কি তার মেমোরি আছে, অ্যাডাপটিভনেস আছে, সময়ের সাথে সে নিজেকে ইমপ্রুভ করতে পারে। ইননেট ইমিউনিটি একটা মাইক্রো অর্গানিজমকে আলাদা করে চিহ্নিত করতে পারে না যে এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা এটা স্টেফাইলোকক্কাস অরিয়াস, কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেটা আলাদা করে চিনতে পারে। ওকে, সো ইননেট ইমিউনিটি শুধু এটাই বলতে পারে যে এটা হিউম্যান সেল না, এটা বাইরের কিছু, কিন্তু এটা কোন অর্গানিজম সে আলাদা করে আইডেন্টিফাই করতে পারে না। ওকে, সো দেয়ার ইজ এ লিমিটেড রোল অফ রেকগনিশন মলিকিউল, এটাই বোঝাচ্ছে। সো ক্রাইটেরিয়া আমরা পার হয়ে গেলাম।
এবার আসো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা যেটা বললাম সেটা হচ্ছে স্পেসিফিক ডিফেন্স মেকানিজম ডিজাইন টু রিমুভ স্পেসিফিক অ্যান্টিজেন। সে চিনতে পারবে এটা কোভিড ভাইরাস, ওকে, এবং সে অনুযায়ী সে পদক্ষেপগুলো নেবে যে ভবিষ্যতে কোভিড ভাইরাস যদি তোমার শরীরে এন্টার করে তার বিপক্ষে সে আরো বেশি অ্যাক্টিভ থাকবে এইবারের তুলনায়। ওকে, সো দিস আর দ্য ক্রাইটেরিয়া যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি, এগুলো পড়ে শোনাবো না, ঠিক আছে। এখানে শুধু একটাই মনে রাখতে হবে, ডেভেলপস থ্রু আউট লাইফ, অ্যান্টিজেন স্পেসিফিক, মেডিয়েটেড বাই লিম্ফোসাইট। আমি আগে বলছি লিম্ফোসাইটই হচ্ছে কি একমাত্র সেল যেটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি প্রোভাইড করে, অ্যান্ড ইট হ্যাজ মেমোরি। কোভিড ভাইরাস দ্বারা এই বছর আক্রান্ত হলো, সামনের বছর সেম কোভিড ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, তাহলে দেখা যাচ্ছে এই বছর তুমি যে সিমটমগুলা ফেস করছো, যে জ্বর, সর্দি, মাথা ব্যথা, সামনের বছরে তুমি ফেস করবা না, ঠিক আছে। সো এটাই হচ্ছে কি অ্যাকোয়ার্ড ইমিউনিটি ক্রাইটেরিয়া। সো অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা দুই ভাগে ভাগ করছি, যেটা তোমরা গত ক্লাস আমাকে বলছো। এই টাইপটুকু খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এটা খুব সুন্দর করে আনসার করছিলা যে অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আমরা কিভাবে ভাগ করি, অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভের আন্ডারে ন্যাচারাল, আর্টিফিশিয়াল, প্যাসিভের আন্ডারে ন্যাচারাল, আর্টিফিশিয়াল। ওকে, সো রিপিটেড ক্লিনিক্যাল এবং সাবক্লিনিক্যাল কন্ডিশন। ন্যাচারাল প্যাসিভ কি, মাদার মিল, এখানে ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন কাছে যেটা যায়। আর আর্টিফিশিয়াল অ্যাক্টিভ এবং আর্টিফিশিয়াল প্যাসিভ। ভ্যাকসিনেশন আর্টিফিশিয়াল অ্যাক্টিভের এক্সাম্পল। ভ্যাকসিন দেওয়ার পরে যেটা হবে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে তোমার শরীরে ওই অর্গানিজমের এগেইনস্টে কি হবে, অ্যান্টিবডি প্রোডাকশন হবে। ওকে, আমরা এখন সবাই ভ্যাকসিন নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা আশা করতেছি যে ভ্যাকসিন দেওয়ার পরে কোভিড ভাইরাসের এগেইনস্টে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। ওকে, আর আর্টিফিশিয়াল প্যাসিভ, গত ক্লাসে একটা ছেলে খুব সুন্দর করে বলছিল যে আমরা অন্য সোর্স থেকে ইমিউনোগ্লোবিনটুকু কালেক্ট করি এবং এটা শর্ট টার্ম প্রোটেকশনের জন্য কাজে আসে, শর্ট টার্ম প্রোটেকশনের জন্য কাজে আসে, ঠিক আছে। আর আমরা যেটা বলছিলাম যে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি, এটা কি, যে আমি সাইমালটেনিয়াসলি ভ্যাকসিন দেব এবং অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিলিন দেব কিছু কিছু কন্ডিশনে। এই কন্ডিশনগুলো কি, হেপাটাইটিস বি, রেবিস এবং টিটেনাস। ওকে, প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা এখানে লক্ষ্য উদ্দেশ্য কি, লং টার্ম এবং শর্ট টার্ম প্রোটেকশন। শর্ট অ্যান্টিবডি অবলিক ইমিউনোগ্লোবিলিন, আর লং টার্ম প্রোটেকশন কে দেবে, ভ্যাকসিন। ওকে, তাহলে লং এবং শর্ট টার্ম প্রোটেকশনের মাধ্যমে কিছু কিছু হেলথ হ্যাজার্ড তোমরা ইজিলি প্রিভেন্ট করতে পারো। যেমন রেবিস, কোনো মানুষের যদি রেবিস হয় এই মানুষ কখনোই বাঁচবে না। কোনো মানুষ যদি 100% ফ্যাটালিটি, পাকলা কুকুরে কামড় দিলে কি হয় বলতে পারবো কেউ আমাকে? পরীক্ষার কোশ্চেন দিলে কি, জি স্যার, বাংলায় বলো। ধনুষ্টঙ্কা স্যার। হ্যাঁ, পাকলা কুকুরে কামড় দিলে কি হয়? জলাতঙ্ক হয় স্যার, জলাতঙ্ক। লোকে হাসবে। জলাতঙ্ক স্যার। এই জিনিস অবশ্যই জলাতঙ্ক, এই জিনিসটা খুব খারাপ লাগে। আমরা বিডিএস সেকেন্ড প্রফেও এই কোশ্চেন গুলো করি, স্টুডেন্টরা বলতে পারে না, কনফিউজ হয়ে যায়। জলাতঙ্ক ইংলিশ কি? জলাতঙ্ক ইংলিশ কি? র্যাবিস। এই জলাতঙ্ক ইংলিশ রেবিস, টিটেনাস। সেটের বাচ্চারাও পারবে এটা। সবাই হাসতেছে তোমাদের কথা শুনে। জলাতঙ্ক ইংলিশ কি? জল আতঙ্ক। আমাদের হাতে বিডিএস এর এতগুলো স্টুডেন্ট আছে, কেউ বলতে পারতেছে না জলাতঙ্ক ইংলিশ কি। এটা কিছু হইলো? দুঃখের বিষয় হচ্ছে প্রফের মধ্যে এই জিনিসটাই আমরা ফেস করি। পাকলা কুকুরে কামড় দিলে কি হবে এটা না, কেউ যদি জলাতঙ্ক বলে ফেলে কোনো রকমে, তার ইংলিশটুকু সে বলতে পারে না।
জল কি? জলের ইংলিশ কি? জল বা পানির ইংলিশ কি? সায়েন্টিফিক্যালি বলো। হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া। তো এই কথা বলতে এতক্ষণ লাগলো কেন? তো পরীক্ষার সময় আমরা আরো দুঃখ পাই যখন স্টুডেন্টরা বলে ওয়াটার ফোবিয়া। ঠিক আছে, এই ধরনের আনসার আমরা শুনে থাকি, ওয়াটার ফোবিয়া। ওকে, তাহলে দেখো এই জিনিসগুলো, এই ভুলগুলো কখনোই করা যাবে না, এক্সামিনাররা হাস করবে। এই তোমাদের কোয়েশ্চেন গুলো করার মানেও ফেস করি। তাহলে পাগলা কুকুরে কামড় দিলে যেটা হয় সেটা হচ্ছে কি জলাতঙ্ক। ঠিক আছে, যেটা ডিজিজটার নাম হচ্ছে কি রেবিস। হ্যাঁ, ইংলিশ হচ্ছে হাইড্রোফোবিয়া। এই হাইড্রোফোবিয়া যদি কারো ডেভেলপ করে, পানি দেখে কেউ যদি ভয় পায়, পানি পান করতে ভয় পায়, তাহলে ওই মানুষকে তুমি কখনো বাঁচাতে পারবে না। 100% ফেটাল কেস। ঠিক আছে, রেবিসে আক্রান্ত হয়েছে কিন্তু বেঁচে আসছে, এরকম কোনো কেস হিউম্যান হিস্ট্রিতে নাই। ওকে, সো এই জন্য রেবিসে পাগলা কুকুরে কামড় দিলে বা যে কোনো কুকুরে কামড় দিলে আমরা সতর্কতামূলক যেটা করি সেটা হচ্ছে গিয়ে অ্যান্টিজেন বা ভ্যাকসিনটুকু ইন্ট্রোডিউস করাই বডিতে। ওকে, তাহলে অ্যান্টিজেন যেটা, সেটা হচ্ছে গিয়ে রেবিসের জীবাণু, জীবাণুটাকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, কিল ভ্যাকসিন। রেবিসের ক্ষেত্রে আমরা যে ভ্যাকসিনটুকু দিই সেটা হচ্ছে গিয়ে কিল ভ্যাকসিন, কিন্তু তার অ্যান্টিজেনেসিটি মানে অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতাটুকু ইনট্যাক্ট রাখা হয়েছে। ওকে, আর অন্য সোর্স থেকে তো আমরা পেয়েই গেলাম। ওকে, তাহলে বাইট মার্কে, বাইট সাইটে যদি কোনো জীবাণু থাকে, রেবিস ভাইরাসটুকু থাকে, সেটা প্রথমেই ইনহিবিট হয়ে যাবে অ্যান্টিবডি দ্বারা। আর তারপরেও যদি কিছু থাকে এবং বডিতে ইন্ট্রোডিউস হয়, সেটা 7 দিন পরে যখন আরো বেশি অ্যান্টিবডি তৈরি হবে, সেটা দ্বারা প্রোটেকশন পাওয়া যাবে। ঠিক আছে, সো লং টার্ম এবং শর্ট টার্ম প্রোটেকশন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা ডেন্টিস্ট্রিতে যারা কাজ করো, নিডেলিস্টিক ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তোমরা অ্যানেস্থেটিক এজেন্ট দাও পেশেন্টের কামের মধ্যে। ঠিক আছে, ওই অ্যানেস্থেটিক এজেন্ট কামের মধ্যে তারপর কোনো কারণে তুমি একটা প্রিক খেয়ে গেল, নিডলের প্রিক খেয়ে গেল, তো এই পেশেন্টের কাছে তো হেপাটাইটিস বি ভাইরাস থাকতে পারে, তাই না? তুমি এটা কিন্তু রিটেনে আসে। সো প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি কি আমরা জানলাম, লং টার্ম শর্ট টার্ম প্রোটেকশন, এটা কখনোই ভুলবো না। ওকে, সো পরীক্ষায় যেটা আসে অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটির মধ্যে ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো আমি তোমাদেরকে নোটে প্রোভাইড করছি। এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষায় লিখতে হবে, ভাইভাতে আনসার করতে হবে। ওকে, তো অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমি তোমাদেরকে আগেই বলছি, তারা স্পেসিফিক, তাদের মেমোরি থাকবে এবং তারা অ্যাডাপটিভনেস থাকবে। করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হলো এই বছর, সামনের বছরে কি হলো, এটার এগেইনস্টে তুমি আরো ভালো ইমিউনিটি প্রোভাইড করতে পারলা অ্যাকোয়ার্ড ইমিউনিটির মাধ্যমে। এটাকে বলা হচ্ছে অ্যাডাপটিভনেস, যার কারণে সাইন সিম্পটমগুলো আর দেখা যাবে না। ওকে, সো ইননেট এবং অ্যাকোয়ার্ড কিছু ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো কখনোই ভুলা যাবে না। একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, যেটা কিনা অ্যাকোয়ার্ড ইমিউনিটির অংশ ছিল বা ক্লাসিফিকেশনে আসছে। আরেকটা ডিফারেন্স কি, ইননেট এবং অ্যাকোয়ার্ড। যে কথাগুলো বললাম সেই কথাগুলোই ঘুরে ফিরে আসছে, কোনটা স্পেসিফিক কোনটা স্পেসিফিক না, কোনটা দ্রুত কাজ করে কোনটা একটু দেরিতে কাজ করে। ঠিক আছে, কোনটার কাছে মেমোরি নাই কোনটার কাছে মেমোরি আছে, আর কন্ট্রিবিলিটি নাই কোনটার মধ্যে অ্যাডাপ্টিবিলিটি আছে। এই চারটা পয়েন্ট কখনোই ভুলা যাবে না। ঠিক আছে, এগুলো যদি না পারো পরীক্ষায় ফেল। সো পরীক্ষার মধ্যে তোমাদেরকে আবারও বললাম যে আমাদের জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য সেলস অফ ইননেট ইমিউনিটি এন্ড হোয়াট আর দ্য সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে একটা কথাই, অ্যাকোয়ার্ড ইমিউনিটি লিম্ফোসাইট রকমের হয়, টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে অর্গান অফ ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের কিছু অর্গান যেগুলোকে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি দুভাগে ভাগ করি। প্রাইমারি অর্গানের নাম হচ্ছে থাইমাস এবং বোন ম্যারো, আর সেকেন্ডারি হচ্ছে গিয়ে যেগুলো তোমরা ফিজিওলজি পড়াশোনা করতে দাও নাই, লিম্ফ নোড,
স্প্লিন, টনসিল, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। তোমরা পেয়ার্সের নাম শুনছো? পেয়ার্স প্যাচেস জি স্যার। অ্যাবডোমেন তো ছিল তোমাদের কারিকুলামে, অ্যাবডোমেন আছে না? ঠিক আছে, তাহলে আমাদের যেখানে মিউকোসা আছে, মিউকোসা মানে কি? ইনার লাইনিং। আমার আউটার লাইনিং যদি হয় স্কিন, ইনার লাইনিং হচ্ছে গিয়ে মিউকাস মেমব্রেন। ওকে, সো এই মিউকাস মেমব্রেনে বিভিন্ন জায়গায় থোকা থোকা কিছু লিম্ফয়েড টিস্যু পাওয়া যায়। পেয়ার্স প্যাচেস হচ্ছে কি? অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড ফলিকল। থোকা থোকা বিভিন্ন রকম লিম্ফয়েড টিস্যু পাওয়া যায়, আর এই টিস্যুগুলোর মধ্যেই কিন্তু আমাদের লিম্ফোসাইটগুলো জমা থাকে। ওকে, so lymph node, spleen, tonsil, mucosa associated lymphoid tissue that are present in digestive, respiratory and urogenital system. That means all system এর মধ্যে যে lymphoid tissue গুলো আছে সেখানে তুমি কি পাবা? লিম্ফোসাইট পাবা। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমার অ্যাকুয়ার্ড ইমিউনিটি সেল হচ্ছে গিয়ে লিম্ফোসাইট, এবং এই লিম্ফোসাইটের ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন এটা হয় প্রাইমারি লিম্ফয়েড অর্গানে, এবং ডেভেলপমেন্ট ম্যাচুরেশনের পরে তারা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, দ্যাট ইজ লিম্ফ নোড, স্প্লিন, টনসিল প্লাস মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু ইন ভেরিয়াস অর্গানে জমা থাকে। লাইক ব্যারাকের মধ্যে একইভাবে তারা বিভিন্ন রকম ব্যারাক ওখানে জমা থাকে। ওকে, সো these are the primary thymus, bone marrow হচ্ছে প্রাইমারি, আর বাকিগুলো যেটা দেখতেছো ছবিতে এগুলো হচ্ছে সেকেন্ডারি অর্গান অফ ইমিউন সিস্টেম। তাহলে ইমিউন সিস্টেমে যখন আমরা কথা বলতে আসি সেখানে অ্যাকুয়ার্ড ইমিউনিটির কথা এবং লিম্ফোসাইটের কথাটা একটু বারবার আসবে, ঠিক আছে? কারণ লিম্ফোসাইটের কিছু ক্ষমতা আছে, সময়ের সাথে সাথে সে পরিবর্তন, সে নিজেকে ইমপ্রুভ করতে পারে। ওই জন্য লিম্ফোসাইট আলটিমেটলি আমরা কথাবার্তাগুলো বলবো। সো আরেকটা জিনিস খেয়াল করো তোমরা, একদম মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত তোমার একটা ড্রেনেজ সিস্টেম আছে, সেটা হচ্ছে কি লিম্ফেটিক ড্রেনেজ, ঠিক আছে? এবং এই লিম্ফেটিক ড্রেনেজের ফাঁকে ফাঁকে অনেকগুলো লিম্ফ নোড আছে, ছোট 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 হাজার খানেক লিম্ফ নোড আছে। অনেক সময় কেউ বলে 500, কেউ বলে 1000, ঠিক আছে? এক একটা বই এক এক রকম লেখা আছে। দ্যাট মিনস প্রচুর পরিমাণে লিম্ফ নোডে ভর্তি তোমার শরীরে। আর এই লিম্ফ নোড গুলো কিন্তু হচ্ছে কি লিম্ফোসাইটের বাসস্থান। তারা ব্লাডেও থাকে, লিম্ফ নোডেও থাকে, স্প্লিনেও থাকে, টনসিলেও থাকে, তারপরে তোমার মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু গুলোতেও থাকে। আচ্ছা, প্রাইমারি অর্গান যেটা কি আমি তোমাদেরকে আগেই বলছি যে এখানে জন্মাবে এবং ম্যাচিউর হবে, লিম্ফোসাইট এখানে জন্মাবে এবং ম্যাচিউর হবে। ওকে, আর সেকেন্ডারি অর্গান কি? ওখানে গিয়ে তারা জমা হবে, সেকেন্ডারি অর্গানে গিয়ে তারা লিম্ফোসাইট গুলো জমা হবে। এই দুটো হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি অর্গানগুলোর, ইমিউন সিস্টেমের অর্গানগুলোর কাজ। একটাতে ডেভেলপ হবে, ম্যাচিউর হবে, আরেকটাতে গিয়ে জাস্ট জমা থাকবে। সো আমাদের প্রাইমারি অর্গান অফ লিম্ফয়েড সিস্টেম একটা হচ্ছে গিয়ে থাইমাস। থাইমাসের ইম্পর্টেন্স কি? থাইমাসের ইম্পর্টেন্স হচ্ছে কি একটাই, যে আমার লিম্ফোসাইট বি এবং টি লিম্ফোসাইট যেগুলো বন্যতে তৈরি হয়েছিল, সেগুলা টি লিম্ফোসাইটটা থাইমাসে গিয়ে ম্যাচিউর হবে। টি ফর থাইমাস। সবগুলো সেলই আলটিমেটলি বোন ম্যারোতে তৈরি হয়, কিন্তু টি লিম্ফোসাইটটা থাইমাসে গিয়ে ম্যাচিউর হয়, সেটা বোন ম্যারোতে তৈরি হয়, বোন ম্যারোতে ম্যাচিউর হয়। এই দুইটা পয়েন্ট তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, এটা পরীক্ষায় জিজ্ঞেস কর। ওকে, থাইমাসে গিয়ে ম্যাচিউর হয়, এই পয়েন্টটুকু তোমাদের মনে রাখতে হবে। আর আমার বি লিম্ফোসাইটটা বোন ম্যারোতে তৈরি হয় এবং বোন ম্যারোতে ম্যাচিউর হয়। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান আমি যেটা বললাম, বেসিক পয়েন্ট হচ্ছে গিয়ে এখানে আমার লিম্ফোসাইটগুলো জমা হয়। লিম্ফোসাইট ব্লাডে কত পার্সেন্ট থাকে বলো তো? লিম্ফোসাইট ব্লাডে কত পার্সেন্ট থাকে?
নরমাল লেভেল জানো না? ডব্লিউবিসি, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইওসিনোফিল। 20 থেকে 50%। বেসিক্যালি নিউট্রোফিল ভালো বই অনুযায়ী 40 থেকে 75% হচ্ছে নিউট্রোফিল থাকে ব্লাডের মধ্যে। 20 থেকে 40/45 এটা হচ্ছে লিম্ফোসাইট। 20 থেকে 40/45 এটা হচ্ছে লিম্ফোসাইটের পার্সেন্টেজ ব্লাডের মধ্যে। তারপরে মনোসাইট থাকে 2 থেকে 8%, ইওসিনোফিল থাকে 1 থেকে 6%, আর বেসোফিল 0 থেকে 1%। ঠিক আছে, তাহলে এই যে ব্লাডে কত পার্সেন্টেজ থাকে এটা তোমাদের জানতে হবে। তো লিম্ফোসাইট কি 20 থেকে 40-45% লিম্ফোসাইট থাকে ব্লাডের মধ্যে। আর বেশি পরিমাণ লিম্ফোসাইট এগুলা কিন্তু আমাদের লিম্ফ নোডগুলোতে থাকে, প্লাস স্প্লিনে থাকে, ওকে, প্লাস মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যুগুলোতে থাকে, টনসিলে থাকে। সো লিম্ফোসাইট তোমার ব্লাডেও থাকে আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলোতেও থাকে। ওই জন্য সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের কথাগুলো বারবার আসতেছে। ঠিক আছে, আর আমাদের শরীরে যে ইমিউন রিঅ্যাকশনগুলো হয় একটা ফরেন বডি প্রবেশ করলে সেটাকে আলটিমেটলি লিম্ফ নোডগুলোতে আসতেই হবে। সার্কুলেশন, ভাস্কুলার সিস্টেম এবং লিম্ফেটিক সিস্টেম, এটা আমি তোমাদেরকে একটু টাচ করব। ফিজিওলজিতে তোমরা কিভাবে বুঝতে আমি জানি না, কিন্তু একটা কথা মনে রাখবা, শরীরের মধ্যে যে অর্গানটাই ঢুকুক না কেন তাকে এই লিম্ফ নোডগুলো পাস করতেই হবে। আর লিম্ফ নোডগুলো পাস করার সময় ওখানে আমার টি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট আছে, তার শরীরে ম্যাক্রোফেজ থাকে, ডেনড্রাইটিক সেল থাকে, ওগুলোও সেলস অফ ইমিউনিটি, যদিও ইমিউনিটি পোর্শন, কিন্তু তাদের অনেক বড় রোল আছে। তো আলটিমেটলি কি হয়, এই ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট সবগুলো মিলে মাইক্রো অর্গানিজমের সাথে একটা কমব্যাটে চলে যায়, ব্যাটেলে চলে যায়, এবং ব্যাটেলের ফলশ্রুতিতে কি হয়, একটা জ্বালাও পোড়াও হয়, একটা ইনফ্লামেটরি কন্ডিশন ক্রিয়েট হয়। ঠিক আছে, সো যার কারণে দেখা যায় যে আমাদের লিম্ফ নোড সোয়েলিং হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট অরিকুলার। অরিকুল হচ্ছে কি কান, তার পিছনে পোস্ট অরিকুলার লিম্ফ নোডটুকু এনলার্জ হয়ে গেছে। দ্যাট মিন্স এই জায়গায় কোনো রকম ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, এখানে মাইক্রো অর্গানিজম জমা হয়েছে এবং একটা ফাইটিং হচ্ছে। ঠিক আছে, সো আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকবো, লিম্ফ নোড পর্যন্ত পড়লাম, আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান নিয়ে আর বেশি কিছু বলার নাই। পরবর্তী ক্লাসে সেলস অফ ইননেট ইমিউনিটি, তাদের ফাংশনগুলো, এবং সেলস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, লিম্ফোসাইটের ম্যাচুরেশন প্রসেসটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, সো আমাদের হাতে আর 7-8 মিনিট আছে, তোমরা পার্সেন্টেজটুকু দিয়ে দাও। আমি কল করতেছি, সবাই ভিডিও অন করো, যার ভিডিও অন থাকবে না সে আউট।